জ্যাম এন্ড জেলি, সেটা কি সেটা সম্পর্কে একটু জানি। এটার সাথে আবার মারমালেড, এটা আমরা চলে আসছে। তো জ্যাম জেলি দুটাই আমরা হচ্ছে ফ্রুট জুস বা ফ্রুট থেকে তৈরি করি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে জেলিটা হচ্ছে তোমার সাধারণত ফ্রুট জুস থেকে, স্ট্রেন জুস মানে হচ্ছে জুসটা সেকে শুধুমাত্র জুসটা থেকে জেলি তৈরি করা হয়। আর জ্যামটা তোমার হচ্ছে যে ফ্রুট যে পাল্পটা থাকবে সেই পাল্পটা ইউজ করে, সেটা হচ্ছে ক্রাস্ট ফর্মে বা চপ করেও সেটা হচ্ছে জ্যাম হিসাবে ইউজ করা হয়। তো যেহেতু জেলিতে শুধুমাত্র জুস ইউজ করা হয়, তার মানে কি এজন্য এটা দেখা যাচ্ছে অনেক বেশি, এই যে উপরে যে ছবিটা দেখা যাচ্ছে ঠিক এরকম হয়, ক্রিস্টাল ক্লিয়ার বা শিমারিং, অনেক চকচকে টাইপের হয়। এবং দেখা যাচ্ছে কোন একটা পাত্রে রাখলে সেখানে একটু থকথকে থাকে, কিন্তু হচ্ছে ওটা ওই জায়গাটাই রয়ে যায়। কিন্তু জ্যামটা হচ্ছে একটু কেমন আঠালো আঠালো টাইপের, মানে যেহেতু ওটা একদম শুধুমাত্র ফ্রুট জুস থেকে থাকে না এবং ট্রান্সপারেন্ট হয় না, জেলি যেভাবে ট্রান্সপারেন্ট হয়। আর মার্মালেডের ক্ষেত্রে হচ্ছে এই জেলির মতোই, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে ফ্রুট পিল থাকে বা হচ্ছে ফ্রুটের বিভিন্ন এই যে চপ চপ ফ্রুটস গুলাও হচ্ছে মার্মালেডে তোমার ইউজ করা হয়। ম্যাম এটা বুঝি না, আরেকবার বলেন। কোনটা বোঝো না সেটা বলো। মার্মালেডস। মার্মালেডও হচ্ছে জেলির মতোই, কিন্তু জেলিতে যেমন শুধুমাত্র জুস আমরা ইউজ করব, মার্মালেডে ওরকম ইউজ করা হয় না। কখনো কি খেয়ে দেখছো মার্মালেড? খাইছো কি? তাহলে হচ্ছে ভালো বুঝতে পারবা। মার্মালেড দেখা যাচ্ছে জেলির মতোই ট্রান্সপারেন্ট, কিন্তু হচ্ছে তোমার মার্মালেডেই তোমার ফ্রুটের পিল থাকে বা হচ্ছে স্লাইড স্লাইড করা হচ্ছে ফ্রুটের মানে কাটা অংশ থাকে মার্মালেডের মধ্যে, কিন্তু জেলির মধ্যে এটা থাকবে না। আচ্ছা, এখন যদি আমি ডেফিনেশনে যাই, মার্মালেডটা কি মোরব্বার মতো? মার্মালেড মোরব্বাই। মার্মালেডের বাংলা হচ্ছে মোরব্বা। আচ্ছা, এখন যদি আমি ডেফিনেশনে যাই সেক্ষেত্রে বলতে হবে যে জেলি বা জ্যাম সেটা হচ্ছে একটা সেমি সলিড ফুড মেড ফ্রম নট লেস দ্যান 45 পার্টস বাই ওয়েট অফ ফ্রুট জুস। যদি আমি 100 গ্রাম বা 100% ক্ষেত্রে ইয়া করি, ওয়েট বাই ভলিউম বা ওয়েটের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে আমার 45% তোমার এখানে ফ্রুট জুস থাকতে হবে, এবং টু ইচ 55 পার্টস বাই ওয়েট অফ সুগার, এবং 55% হচ্ছে সুগার থাকতে হবে। এবং সেটাকে যখন আমরা কনসেন্ট্রেট করব, কনসেন্ট্রেট কিভাবে করব, আমরা হিট ট্রিটমেন্টের মাধ্যমে, মানে হচ্ছে হিটিং এর মাধ্যমে বয়েল করে করে আমরা সেটাকে জেলি ফর্মে নিয়ে আসবো। এবং সেটা করতে দেখা যাচ্ছে যে সেটা টিএসএস, তোমাদের মনে হয় একটা নতুন টার্ম চলে আসছে, টোটাল সলিউবল সলিডস। এটা আমরা কি কোথাও আগে পেয়েছো? টিএসএস? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, এই টার্মটা লিখে নাও, সবকিছু লিখতে হবে না, আমি যেগুলা বলি ওগুলা জাস্ট একটু খাতায় লিখে নাও, কারণ এগুলা তো তোমাদেরকে হচ্ছে পরীক্ষাও আসবে, প্লাস হচ্ছে ভাইভাতে মাস্ট জিজ্ঞাসা করবে যে টিএসএস কি। টিএসএস হচ্ছে টোটাল সলিউবল সলিডস। এখন হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে দুই রকম সলিড থাকতে পারে, একটা সলিউবল সলিড থাকতে পারে, একটা হচ্ছে শুধুমাত্র সলিড থাকতে পারে, তাই না? তো হচ্ছে ওই প্রোডাক্টের টোটাল সলিউবল সলিড আমাদেরকে হতে হবে জেলির ক্ষেত্রে 65%। যখন এই 65% হবে তখন আমাদের কুকিং করাটা বাদ দিয়ে দিতে হবে, আমরা বুঝতে পারবো যে হচ্ছে জেলিটা ফর্ম হয়ে গেছে। এবং এই টিএসএস তোমার সাধারণত নির্ণয় করা হয় রিফ্র্যাক্টোমিটার দিয়ে। এটা লিখে নাও, আর REFRACTOMETER, রিফ্র্যাক্টোমিটার। সাধারণত টোটাল সলিউবল সলিড ডিটারমিন করা হয় রিফ্র্যাক্টোমিটার দিয়ে। আবার হচ্ছে জেলির ক্ষেত্রে না, যখন তোমরা এই যে কেচাপ বা সস, ম্যাম যন্ত্রটার নামটা আবার একটু। রিফ্র্যাক্টোমিটার। তোমরা চাইলে এখনই তোমাদের ফোনে সার্চ দিতে পারো রিফ্র্যাক্টোমিটার, REFRACTOMETER, রিফ্র্যাক্টোমিটার। ম্যাডাম, আচ্ছা আমি এখানে লিখে দেই না।
আসলে তোমাদের সাথে কোঅপারেট করতে পারতেছি না। আমার ল্যাপটপ এমনই কাজ করতেছে না, আমি হচ্ছে মানে কিভাবে কি ইয়া করবো সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। তো মানে দেখছো এখানে দেখা যাচ্ছে কি আমি যে লিখে দিছি রিফ্র্যাক্টোমিটার? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে এটা একটু এক কাজ করি, এভাবে আসলে হয় না। এই যে এটা হচ্ছে দেখতে এরকম। ছবিতে দেখতে পাচ্ছো? আহ, জি ম্যাম, দেখা জি ম্যাম। যাচ্ছে। এই যে এখানে যে এই যে হেয়ারটা আছে, এখানে দেখা যাচ্ছে যে একটা ঢাকনার মতো থাকে, গ্লাসের মতো। গ্লাসের নিচে যে এই যে পোর্শনটা দেখা যাচ্ছে না, নীল নীল টাইপের, এখানে দেখা যাচ্ছে যে এখানে তুমি এই প্রোডাক্টটা নিয়ে যদি এখানে দিয়ে দাও, তোমার হচ্ছে রিডিংটা চলে আসে। রিডিংটা দেখতে হয় এই যে এর পিছন দিয়ে। এটা কেমন, ওই যে তোমার বাইনোকুলার টাইপের, বা হচ্ছে এই যে এখানে এই যে এরকম রিডিং থাকে। দেখো এরকম একটা স্কেল থাকে, সেই স্কেলটা দিয়ে তোমার এই এখান দিয়ে দেখতে হয়, এখানে রিডিংটা চলে আসে সাথে সাথে। বা কিছুক্ষণ মানে ওয়েট করার পরে দেখা যাচ্ছে যে তুমি রিডিংটা পেয়ে যাবা, তোমার টোটাল সলিউবল সলিড কতটুকু আছে প্রোডাক্টের। তারপর তুমি হচ্ছে কুকিং তোমার অফ করে দিবা। আর হচ্ছে যারা বাসায় জ্যাম জেলি তৈরি করছো, বা হচ্ছে আমাদের মায়েরা যেভাবে ইয়া করে, তাদের কাছে তো রিফ্র্যাক্টোমিটার নাই। তারা তোমার হচ্ছে ওই চামিচের মধ্যে নিয়ে দেখা যায় যে একটু উপরে নিয়ে দেখা যায় যে যদি পড়ে যায় তাহলে হইছে, বা হয় না, এভাবে করে হচ্ছে ইয়া করে দেখে বাসার ক্ষেত্রে। আচ্ছা, এখন হচ্ছে পারফেক্ট জেলিটা কেমন হবে? সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হবে, ওয়েল সেট হবে, অ্যাট্রাকটিভ হবে, এবং ফ্রি ফ্রম ডালনেস হবে। এবং এটা অবশ্যই তোমার স্টিকি বা সিরাপি হবে। স্টিকি বা সিরাপি বুঝতে পারছো? সিরাপি টাইপের হলে তো হচ্ছে জেল হলো না, তো এটা হওয়া যাবে না পারফিউম জেলির ক্ষেত্রে। এবং দেখা যাচ্ছে এটা অরিজিনাল কালার এবং ফ্লেভার থাকবে। যেমন হচ্ছে যে ম্যাঙ্গো দিয়ে জেলি তৈরি করছে, তার ওখানে ম্যাঙ্গো ফ্লেভারটা থাকবে, আহ অন্য কোনো ফ্লেভার না। এবং দেখা যাচ্ছে যে সাধারণত তোমার জ্যাম জেলির ক্ষেত্রে আহ বাইরে থেকে তোমার কালার অ্যাড করা তোমার ঠিক না। যা আছে প্রোডাক্টের ফ্রুটের সেই কালারটাই তারা রিটেন করে রাখবে। আচ্ছা, জ্যামের ক্ষেত্রে শুধুমাত্র এটাই ডিফারেন্স যে হচ্ছে জেলিতে, এটা কিন্তু তোমাদের অবশ্যই জিজ্ঞেস করবে যে ভাইয়াতে জিজ্ঞেস করবে যে জ্যাম জেলির ডিফারেন্সটা বলো, মেইন ডিফারেন্স। তো মেইন ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র জেলিতে জুস ইউজ করা হয়, আর জ্যামে হচ্ছে তোমার ফ্রুট পাল্পটা ইউজ করা হয়। তুমি জাস্ট ফ্রুট পাল্প কথাটা ইউজ করবা, তাহলেই হবে। ঠিক আছে, ফ্রুট পাল্প বা ক্রাশড ফ্রুটস, মানে এই মেইন টার্মটাই হচ্ছে পাল্প। পাল্প তো বোঝো নাকি? আমার কি বোঝানো দরকার আছে পাল্প কি? ম্যাম। এই যে এখানে যেমন হচ্ছে অরেঞ্জটা, এখানে অরেঞ্জের একটা ছবি দেখানো হচ্ছে। তো এইটা দেখা যাচ্ছে যে আমরা জেলির ক্ষেত্রে কি করবো, আগে জুস তৈরি করব। জুস তৈরি করে আমরা বাসায় সাধারণত কি করি, আমরা হচ্ছে কাপড় দিয়ে বা হচ্ছে ওই কিছু একটা ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিই। কিন্তু তোমার এই ইয়ার ক্ষেত্রে, জ্যামের ক্ষেত্রে তোমার এই ছাকার দরকার নেই। তুমি এই প্রোডাক্টের এই পাল্পটা যেগুলা থাকে সাধারণত আমরা ওই খাওয়ার সময় স্কুইজ যখন করি, তখন তো ওটার সাথে পাল্পও কিছু চলে আসে। তো এই টার্মটা অবশ্যই বলবা যে ফ্রুট পাল্প ইউজ করা হয়।
আচ্ছা, এখন হচ্ছে জ্যাম জেলির কিছু হচ্ছে বেসিক ইনগ্রেডিয়েন্টস এবং ফিনিশ প্রোডাক্টের কয়েকটা টার্ম চলে আসবে। কিছু জিনিস আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে, আমি প্রথমে বলছিলাম যে 45% বা 45 পার্টস হচ্ছে জুস লাগবে এবং 55% হচ্ছে তোমার সুগার লাগবে। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র জুস এবং সুগার দিয়ে তুমি হিট ট্রিটমেন্ট করলা, তাতে তোমার জেলি ফর্ম হবে না। জেলি ফর্ম হতে গেলে কি হতে হবে? জেলি মানেই কি, আমরা বুঝতেছি যে একটা হচ্ছে থকথকে টাইপের একটা প্রোডাক্ট। সেটার জন্য আমাদের কি করতে হবে? আঠালো কিছু একটা ইউজ করতে হবে, নাকি কি বলো? জি জি ম্যাম। ম্যাম। তো সেটার জন্য আমরা পেকটিন ইউজ করি। সাধারণত দেখা যাচ্ছে যে পেকটিনটা তোমার হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তো এইটা দেখা যাচ্ছে তোমার ম্যাক্সিমাম ফ্রুটের মধ্যেই থাকে। আহ কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রুটের মধ্যে যদি তোমার এনাফ না থাকে, তো তোমার জেলি ফর্ম হবে না। তার জন্য এটার স্পেসিফিকেশন হচ্ছে এখানে 1%, তোমার 0.5 থেকে 1% পর্যন্ত তুমি পেকটিন অ্যাড করতে পারো, এবং 1% হচ্ছে তোমার অ্যাসিড অ্যাড করতে হবে। এখন কথা হচ্ছে যে আমার এই জুস সুগারের মধ্যে আমি কেন পেকটিন এবং অ্যাসিড ইউজ করব, সেটার আমি ইয়াটা মানে পরে হচ্ছে ব্যাখ্যা দিয়ে দিছি। ঠিক আছে, তোমরা শুধু এখন এই স্লাইডে দেখো যে আমাদের বেসিক ইনগ্রেডিয়েন্টস এই চারটাই লাগবে জ্যাম জেলি তৈরি করতে: জুস, সুগার, জুস বা পালস, আর সুগার, পেকটিন, আর হচ্ছে অ্যাসিড। আচ্ছা, আর ফিনিশড প্রোডাক্ট যেটা আমরা তৈরি করব, সেটা কি হতে হবে? টিএসএস, যেটা প্রথমে আমি বললাম, টোটাল সলিউবল সলিডস, সেটা হচ্ছে 65 থেকে 68। পেকটিনটা তখনই হচ্ছে ওয়াটার সলিউবল হবে যখন আমরা এটাকে হিট দিব, এবং তখন সেটা সুগারের সাথে ইয়া করেও রিঅ্যাকশন করে সেটা হচ্ছে জেল ফর্ম করবে। আচ্ছা, too high of a temperature of cooking for too long can destroy the pectin. আচ্ছা, যদি আমরা খুব বেশি সময় ধরে হচ্ছে ইয়া কি বলেন জ্যাম জেলি জাল করতে থাকি, বয়ল করতে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে জেলটা ঠিক মতো ফর্ম হয় না। আর আমি প্রথমে বললাম না যে প্রোডাক্টের মধ্যে, ফ্রুটের মধ্যে দেখা যায় সাধারণত তোমার পেকটিন থাকে, তারপরে হচ্ছে সব তাতে বেশি থাকে না বা পরিমাণ মতো থাকে না, সেজন্য হচ্ছে কমার্শিয়াল পেকটিন ইউজ করা হয়, এবং যেটা হচ্ছে জেলিটাকে টাফ রাবারি কনসিস্টেন্সি এবং হচ্ছে স্প্রেড হতে, যেমন ব্রেডে স্প্রেড হতে তোমার সাহায্য করে। এবং এই জ্যাম জেলির একটা অনেক বড় একটা ক্রাইটেরিয়া বা হচ্ছে প্রপার্টিস বলা যায়, যে এটা হচ্ছে স্প্রেড অ্যাবিলিটি থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসিড ইউজ করা হয়। এটাও খুব একটা ইম্পর্টেন্ট পার্ট জেল ফর্ম হতে। কারণ যদি হচ্ছে প্রোডাক্টে যদি খুব কম অ্যাসিডিটি থাকে, সেক্ষেত্রেও জেল ফর্ম করবে না, আবার যদি খুব বেশি অ্যাসিডিটি হয় সেক্ষেত্রেও তোমার জেল ফর্ম করবে না। অ্যাসিডের কাজ হচ্ছে এই জ্যাম জেলির মধ্যে, সেটা হচ্ছে তারা ওই যে প্রোডাক্টে যে পেকটিন থাকে ফ্রুটের মধ্যে, সেই পেকটিনটাকে বের করে নিয়ে আসে, বের করে নিয়ে এসে তাকে জেল ফর্ম করতে হেল্প করে, এবং পরে ওই পেকটিনটা বের হয়ে এসে তোমার সুগারের সাথে রিঅ্যাকশন করে। তো এই জন্য অ্যাসিডিটির পরিমাণটা তোমার অপটিমাম হতে হবে 3.2, যেটা বলা হয়েছে, বা এটার কাছাকাছি। কমও হওয়া যাবে না, বেশিও হওয়া যাবে না। যদি কম হয় সেক্ষেত্রে তুমি আমরা 1% অ্যাসিড ইউজ করব। সাধারণত তোমার হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এই অ্যাসিড গুলা ইউজ করা হয়, অথবা লেমন জুসও ইউজ করা যেতে পারে। তো অ্যাসিডের আরো কাজ হচ্ছে তোমার, অ্যাসিড কি প্রিজারভেটিভ হিসাবে কাজ করে এবং মাইক্রোবিয়াল গ্রোথ ইনহিবিট করতে হেল্প করে, সেজন্য আমাদের অ্যাসিডটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সুগার, সুগারও তোমার দরকার হচ্ছে জেল ফর্ম হওয়ার জন্য, এবং এটাও একটা এজেন্ট প্রিজার্ভিং এজেন্ট হিসেবে কাজ করে, এবং হচ্ছে সুগার তোমার ফ্লেভার দিতেও সাহায্য করে, ফ্লেভার দেয়। Do not attempt to reduce the amount of sugar in regular jam and jelly recipe, as a syrupy gel will form. আচ্ছা, আমাকে বলো তো, মানে একটা বেসিক একটা আইডিয়া থেকে, যে যদি আমি জ্যাম জেলিতে সুগারের পরিমাণ কম দিই বা বেশি দিই, সেক্ষেত্রে কি হতে পারে? যদি এখানে বলা আছে, তারপর তোমাদের ইয়া থেকে বল। সুগার কম দিলে কি হবে আর বেশি দিলে কি হবে? স্বাদ নষ্ট হয়ে যাবে ম্যাম। স্বাদ নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝলাম, কিন্তু তুমি স্ট্রাকচারের দিক থেকে বলো।
আগে না প্রোডাক্ট ফর্ম করতে হবে, তারপর না খাবো। ম্যাম সুগার কম দিলে আঠালো কম হবে এবং সুগার বেশি দিলে একদম বেশি হার্ড হয়ে যাবে বা স্টিকি বেশি হয়ে যাবে। স্টিকি বেশি হয়ে যাবে বা হচ্ছে ক্রিস্টালাইজেশন ফর্ম করতে পারে বেশি সুগার দিয়ে, ঠিক আছে? জি আচ্ছা, এখানে অবশ্য এই সুগার বলো, অ্যাসিড বলো, পেকটিন বলো, এগুলোর সাথে এগুলো না একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা কম দিলে আরেকটা দেখা যাচ্ছে যে ঠিক মতো কাজ করবে না, ট্রিটমেন্টও এটার সাথে মানে তোমার জড়িত। আচ্ছা, এখানে একটা ইয়া দেওয়া আছে, ফ্লো চার্ট দেওয়া আছে, জাস্ট একটা সিম্পল, কিন্তু আমি পরের স্লাইডে হচ্ছে মেইন ইয়া যেটা তোমরা পরীক্ষায় আসলে তোমরা লিখবা, এখানে জাস্ট এমনি দেওয়া আছে যে সিলেকশন এন্ড, ছবিটা দেখে আমার পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি। সিলেকশন এন্ড প্রিপারেশন অফ ফ্রুটস, প্রথমে যেটা আমি তোমাদের মনে হয় ইয়া বলছিলাম ফুড প্রিজার্ভেশনে কেনিং এর সময়, যে ওই সব ফ্রুটস এর ক্ষেত্রে বা প্রোডাক্ট প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, সর্টিং করতে হবে, গ্রেডিং করতে হবে, ওয়াশিং, কাটিং, এগুলো করতে হবে। করার পরে তারপর হচ্ছে এই যে এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আসছে, প্রিপারেশন অফ দ্য জার্স এন্ড লিডস। এটা হচ্ছে, এটা কেন করে বলো তো? এই যে পানির মধ্যে জার গুলা তোমার ফুটানো হচ্ছে, এটার মাধ্যমে কি হবে? জীবাণু মুক্ত করা এবং হ্যাঁ, আচ্ছা, জীবাণু মুক্ত করো। আমরা হচ্ছে স্টেরিলাইজেশন টার্মের সাথে তো পরিচিত, তাই না? পাস্তুরাইজেশন, স্টেরিলাইজেশন টার্মের সাথে পরিচিত না? জি ম্যাম। এই বাকিরা কি ঘুমাচ্ছ? এতগুলা মানুষ একজন মাত্র কথা বলতেছে, এক দুইজন। ম্যাম আপনি আরেকবার একটু বলে দেন। আমি আরেকবার একটু বলে দেবো। আচ্ছা ঠিক আছে, বলতে তো আমার কোনো সমস্যা নেই, তোমরা একটু কথা বলো মাঝে মধ্যে। এটা হচ্ছে আমরা যে টার্মটা পড়ছিলাম, আমি পড়াইছি, এটা আমার মনে আছে, স্টেরিলাইজেশন। তো ওখানে দুই রকমের হচ্ছে স্টেরিলাইজেশন আছে, ওয়েট স্টেরিলাইজেশন, ড্রাই স্টেরিলাইজেশন। সাধারণত ড্রাই স্টেরিলাইজেশনটা তোমার ওই রিটোর্টের মাধ্যমে বা স্টেরিলাইজারের মাধ্যমে করা হয়, কিন্তু বাসায় বা কম ইয়ার জন্য যখন হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বা তোমার এই যে এসএমই যারা আছে, এসএমই বলতে ওই যে ক্ষুদ্র যারা কি বলে স্মল আর মিডিয়াম যে এন্টারপ্রেনিয়ার্স আছে, তারা সাধারণত তারা যখন করে তাদের তো এরকম বড় হচ্ছে ইয়ার ইকুইপমেন্টের ব্যবস্থা নেই, তারা এই বাসায় তোমার এই পানিটা গরম করে ফুটানো পানি, সেই ফুটানো পানির মধ্যে জার বা লিডসটাকে তোমার স্টেরিলাইজ করে, মানে জীবাণু মুক্তই করে, ঠিক আছে? এটার জন্য এই প্রিপারেশন অফ দ্য জার্স এন্ড লিডস। যদি আমি জীবাণু মুক্ত না করি তাহলে যে ফাইনাল প্রোডাক্ট সেটা তো আর মানে ভালো থাকবে না বেশি দিন, এবং দেখা যাচ্ছে ওখানে মোল্ড করবে। তারপর হচ্ছে জুস এক্সট্রাকশন। জেলের ক্ষেত্রে এখানে স্পেসিফিক বলে দিছে যে দেখো হচ্ছে তোমার জুসটাকে এক্সট্রাক্ট করতে হচ্ছে। তারপর হচ্ছে কি ওটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, বাকি ইনগ্রেডিয়েন্ট সুগার, পেকটিন বা অ্যাসিড, সেগুলো হচ্ছে তোমার অ্যাড করা হচ্ছে। তারপর হচ্ছে হিটিং এন্ড এডিশন অফ সুগার, জ্যাম জেলি। তারপর হচ্ছে ইয়া করার পর আমরা টিএসএস দেখে আমাদের জ্যাম জেলি ফর্ম হয়ে যাবে। তারপর ফাইনালি হচ্ছে আমরা ফিলিং এন্ড প্যাকেজিং করব এবং স্টোরেজ করব। আচ্ছা, মেইন ইয়াটার মধ্যে আমরা যাই। মেইন যে ইয়াটা পরীক্ষা যদি আসে তাহলে তোমরা এই ফ্লো চার্টটা সম্পর্কে বর্ণনা করবা, ঠিক আছে? তো আমরা তো জ্যাম জেলি যেটাই তৈরি না করি না কেন, মানে বিভিন্ন ফ্রুট থেকে তৈরি করতে পারি এবং চাইলে আমরা মিক্সড ফ্রুট থেকেও তৈরি করতে পারি। তো এখানে হচ্ছে পাইনাপল থেকে দেওয়া আছে। প্রথমে বলা আছে কেয়ারফুল সিলেকশন, ওয়াশিং, ক্লিনিং, পিলিং, কোরিং, স্লাইসিং এন্ড প্রিহিটিং। আচ্ছা, এই কোরিং কি সেটা তো বুঝছো নাকি? ম্যাম পড়াইছিলেন কিন্তু ভুলে গেছি। জি ম্যাম। আচ্ছা, পিলিং তো নরমালি হচ্ছে খোসাটা ছাড়ানো, আর কোরিং এই পাইনাপলের ক্ষেত্রে কোরিং এই টার্মটা আসবে। ম্যাঙ্গোর ক্ষেত্রে, হ্যাঁ ম্যাঙ্গোর ক্ষেত্রে হচ্ছে মাঝখানে সিডটা আসবে। যাই হোক, আর আর কি, তো এই ক্ষেত্রে এই টার্মটা কিন্তু ইউজ করবো যদি পাইনাপেলের ক্ষেত্রে আসে, ঠিক আছে? কোরিং, কোরিং না করলে মাঝখানের ওই যে ইয়াটা যেটা শক্ত অংশ ওটা তো ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে স্লাইসিং করবো এবং প্রি হিটিং করবো।
আচ্ছা, প্রিহিটিং এর কথা এখানে যেটা বলছেন, এই প্রিহিটিং টার্মটা তখনই খুব ইম্পর্টেন্ট যখন হচ্ছে আমি জেলির ক্ষেত্রে জুসটাকে স্ট্রেনিং করব, মানে ছাঁকবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিল্টার করার সময় প্রিহিটিং একটু যদি হালকা হিট করা হয় সেক্ষেত্রে আমার ভিসকোসিটিটা কমে যায় এবং ফিল্টারটা ভালো হয়। আচ্ছা, ক্রাশিং এন্ড ওয়িং অফ 45% পাল্প। আচ্ছা, আমি এরপর হচ্ছে আমি 45% হচ্ছে পাল্প নিলাম, নেওয়ার পর সেটাকে আমরা বয়েল করব আনটিল টিএসএস 65 থেকে 67.5 হয়। আচ্ছা, এখানে হচ্ছে দেওয়া আছে পেকটিন। হ্যাঁ, সরি, কিছু বলছো? এটা কি প্রি হিটিং লেখছে না? কোথায় প্রি হিটিং? ম্যাম ভুলে হয়তো আনমিউট হয়ে গেছে ম্যাম কারো। আচ্ছা, শোনো, এই যে জ্যাম জেলি বলো, কেচাপ, স্কোয়াশ, যেটাই পড়াই না কেন, আমি আমার মতো একটা, আমি যেখান থেকে কালেক্ট করছি তাদের স্পেসিফিকেশন ইউজ করে আমি তোমাদেরকে হচ্ছে ফ্লোচার্টটা পড়াবো। আর এই জন্য আমি এপিওর স্পেসিফিকেশনটা তোমাদেরকে বললাম, কারণ এক একটা স্পেসিফিকেশন অনুযায়ী এক একটা রিয়া আলাদা হয়, হয়তো মানে খুব বেশি ডিফার করবে না। যেমন আমি প্রথমে কিন্তু 1% বলছিলাম, এখানে আবার ওরা হচ্ছে অ্যাড করার সময় 0.5 থেকে 0.6% হচ্ছে, সরি, এখানে 0.5 থেকে 0.6 হবে। এখানে ইয়া করে এটা কারেকশন করে নিও, 0.5 থেকে 6% না, কিন্তু 0.5 থেকে 0.6%। তারপর হচ্ছে ফ্লেভার প্রিজারভেটিভ যদি আমি ইউজ করি, আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে সুগার, এটা দিয়ে আমি ইয়া করলাম। তারপর কুলিং, বোটলিং, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন, সেম প্রসেস। আচ্ছা, এই ইয়াটা বুঝতে পারছি কি? জি ম্যাম। প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। ম্যাডাম, হ্যাঁ, বলো। ম্যাডাম বয়েলিং করতে থাকলে কি ম্যাডাম টিএসএস বাড়তে থাকে ক্রমশ নাকি কমতে থাকে? ম্যাডাম কি মনে হয় বলো তো? ম্যাডাম টিএসএস তো বুঝতেছি না ম্যাডাম। আচ্ছা, এখন আমাকে বলো তো, টোটাল সলিউবল সলিড মানে কি? আমার হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে ধরো আমার কাছে হচ্ছে পানি আছে আর হচ্ছে চিনির পানি আছে, ঠিক আছে? তো নরমালি কি পানিতে কি কোনো টিএসএস থাকবে, মানে সলিউবল সলিড থাকবে? সলিড তো নাই, কিন্তু হচ্ছে আমার চিনির পানির মধ্যে সলিউবল সলিড আছে, তাই তো? কথা বলো না, না হলে আমি জি কিভাবে ম্যাডাম। বুঝাবো? হ্যাঁ, এখন এই ধরো চিনির পানিটা তুমি হচ্ছে তোমার ওখানে কতটুকু আছে, নরমালি হচ্ছে জুস যেটাতে থাকে সেটাতে দেখো 14 বা 15%, তোমার টিএসএস যদি হিসাব করা হয় 14-15% থাকে। তুমি ওই জুসটাকে যখন জাল দিতেই থাকবা, তুমি ওখান থেকে পানিটা কমাই ফেললা, তখন তোমার কি টিএসএস টা বাড়বে না কমবে বলো তো? ম্যাডাম বাড়বে। অ্যামাউন্ট হিসাবে কিন্তু টিএসএস তোমার বাড়বে। ম্যাডাম তার মানে ম্যাডাম টিএসএস হচ্ছে মানে পার্সেন্টেজ আকারে অনেকটা। আবার তুমি না, আবার ঠিক আছে। হচ্ছে শোনো, ওই যে রিফ্র্যাক্টোমিটার দেখালাম, ওটা যদি সাথে করতে পারতে তাহলে খুব ভালো হতো, মানে প্র্যাকটিক্যালি। তুমি একটা ওই চিনির পানি তুমি টিএসএস দিলাও, সেটা 14% দেখালো, আবার তুমি জ্যাম জেলি নিয়ে ওখানে দেখালা, তার মানে কি যেটা হচ্ছে সলিউবল সলিডটা যেটার মধ্যে বেশি সেটা টিএসএস টা বেশি, এটাই, আর কিছু না। জি ম্যাডাম। যত বেশি টিএসএস হবে, তুমি মাথায় এটাই রাখবা যে যত বেশি টিএসএস হবে প্রোডাক্টটা তত বেশি হচ্ছে মানে গাঢ় হবে, ঠিক আছে? এটা মাথায় রাখলেই তোমার মনে থাকবে, না হলে কিন্তু পরে এলোমেলো। জি ম্যাডাম। তাহলে তুমি আমাকে এটা বলো তো যে, আমি তো বলে দিলাম অবশ্য, নর্মাল আরেকটা কি উদাহরণ দেওয়া যায়? নর্মালি হচ্ছে বাজারের সস, যেটা সস তো খাও তাই না? সসের টিএসএস কি কম হবে নাকি হচ্ছে জ্যাম জেলি টিএসএস কম হবে? দুটার মধ্যে পার্থক্য করে। ম্যাডাম সসের টিএসএস কম হবে। হ্যাঁ, ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নাই, এটাই যে টিএসএস যত বেশি প্রোডাক্টটা তত বেশি হচ্ছে ঘন। জি ম্যাডাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? কারণ এটা মনে থাকে না, এই টিএসএস জিনিসটা, এবং এটা খুবই পরীক্ষায় ভাইভাতে খুবই কমন একটা জিনিস। ম্যাডাম প্র্যাকটিক্যালে না ম্যাডাম নাকি ম্যাডাম থিওরিতে? প্র্যাকটিক্যালি। আচ্ছা,
আচ্ছা, এখন হচ্ছে প্রথমে যেটা বলছিলাম যে ফেলার অফ জ্যাম জেলি, এই কেন এই যে আমরা ইনগ্রেডিয়েন্ট গুলা ইউজ করছি সেগুলো কেন এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা শেষ করে আবার আমাকে কেচাপটা আসতে বলতে হবে। তো এই একটা টার্ম হচ্ছে স্ল্যাক অর সিরাপি জ্যাম জেলি, যেটা হচ্ছে তোমার একটা ফেলার একটা টার্ম, বা সিনারেসিস। এই যে এই টার্ম গুলা, এইগুলা কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। এই তোমাকে স্যার জিজ্ঞেস করতে পারে, এক্সটার্নাল জিজ্ঞেস করলে যে জ্যাম জেলির ফেলার হয় এরকম একটা টার্ম বলো, বা সিনারেসিস কি, তো তুমি এই টার্ম গুলা জাস্ট বলে দিলেই হবে। এবং কেন এগুলা হয় সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে স্ল্যাক বা হচ্ছে সিরাপি যে জ্যাম জেলি, এটা হয় কারণ হচ্ছে যদি প্রলংড বয়লিং করা হয়, যদি অনেকক্ষণ হচ্ছে আমরা বয়ল করতে থাকি। ঠিক আছে, এখন আমরা বয়লিংটা কিভাবে করি বলো তো? বয়লিং আমি আস্তেও করতে পারি, বা হচ্ছে মানে লো টেম্পারেচারও করতে পারি, হাই টেম্পারেচারও করতে পারি। তো দেখা যাচ্ছে যদি হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে বয়লিং করি, সেক্ষেত্রে তোমার যে পেকটিনটা থাকে সেটা হাইড্রোলাইসিস হয়ে যায়, এবং তখন এই সিরাপি বা কনসিস্টেন্সি ফর্ম হয়। ঠিক আছে, জাস্ট এই টার্মটা মনে রাখো, যদি বেশিক্ষণ ধরে আমরা জাল করি তাহলে পেকটিনটা হাইড্রোলাইসিস হয়ে যায়। আচ্ছা, টু হাই অ্যাসিডিটি যদি হয় সেক্ষেত্রেও হবে, কারণ হচ্ছে এই অ্যাসিডিটি আমাদের পেকটিনটাকে হচ্ছে বের করে নিয়ে আসে ফ্রুট থেকে, কিন্তু যদি বেশি বেশি ম্যাম অ্যাসিডিটি। কথা একটাও বোঝা যাচ্ছে না ম্যাম, কেটে কেটে আসছে। আমার কথা বোঝা যাচ্ছে না? ম্যাম আমাদের এখানে বোঝা যাচ্ছে, ওর এখানে হয়তো নেটের ঝামেলা এই জন্য। আগের টার্মটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আগে টার্মটা বললাম যে স্ল্যাক। আচ্ছা, এখানে যে দুইটা টার্ম দেওয়া আছে, এই দুইটা টার্মের কথা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউ করবো কি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যারা বোঝে নাই তাদেরকে একটু তোমরা একটু বুঝাই দিও, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আমাকে কি করব বলো? মানে হেল্প করতেছে না, না ওদের কার নেট হেল্প করতেছে না, আমার ল্যাপটপ হেল্প করতেছে না। আচ্ছা, স্লাগ যেটা বললাম যে হচ্ছে সিরাপি হবে। এই সিরাপিটা তোমার ওই প্রথমে বলছিলাম যে আহ, কেন হতে পারে, যদি সুগারের পরিমাণটা খুব বেশি হয় সেক্ষেত্রে হতে পারে, আবার সুগারের পরিমাণ খুব বেশি হলে সেক্ষেত্রে ক্রিস্টালাইজেশনও হতে পারে। আচ্ছা, আর যদি হচ্ছে পেকটিনের পরিমাণ কম থাকে সেক্ষেত্রেও সিরাপি হবে। যদি অ্যাসিডিটি পরিমাণ কম হয় বা খুব বেশি হয় সেক্ষেত্রেও তোমার এই সিরাপি হয়। আর এইটারই একটা সিনোনিম বলা যায় সিনারেসিস। সিনারেসিস বা হচ্ছে এটার একটা হচ্ছে সিনোনিম হচ্ছে ব্লিডিং। সিনারেসিস এটা হয় কারণ হচ্ছে টু হাই অ্যাসিডিটি যদি থাকে, বা হচ্ছে পেকটিন ডেফিসিয়েন্সি, এটাও মোটামুটি এটার মধ্যেই চলে আসে, এবং লো সলিড কন্টেন্ট যদি থাকে। দেখা যাচ্ছে যে ওই স্প্রেড অ্যাবিলিটি বা হচ্ছে তোমার কনসিস্টেন্সিটা ফর্ম করে না, যার জন্য হচ্ছে এই কি বলে সিনারেসিস, বা হচ্ছে এটার বাংলাটা জানি কি, আমিও সেটার বাংলা পাই না মনে হয়। আচ্ছা, এই টার্মটা হচ্ছে ইয়া করে রেখো যে এই সিনারেসিস তো সাধারণত তোমার এই সিরাপির মতোই, এই যে হচ্ছে লিকুইড টাইপের হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন যেটা বললাম সেটা হচ্ছে টু হাই অ্যাসিডিটি। যদি অ্যাসিডিটি পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার ওই সুগারটা ইনভার্ট হয়ে, এই সুগারের ইনভার্সন হয়ে তোমার ডেক্সট্রোজ ফর্ম করে, যেটা হচ্ছে গ্রানুল আকারে থাকে, যার জন্য ক্রিস্টাল হয়ে যায়। এবং টু লো অ্যাসিডিটি, সেটা হচ্ছে তোমার খুব বেশি অ্যাসিডিটি হলে হচ্ছে ডেক্সট্রোজটা গ্রানুল ফর্ম করবে, আর যদি টু লো অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে তোমার সুক্রোজটা ক্রিস্টাল ফর্ম করবে। আর হচ্ছে প্রলংড বয়লিং। ম্যাম এটা একটু আবার বলেন। আচ্ছা, বললাম যে যদি খুব বেশি অ্যাসিডিটি থাকে সেক্ষেত্রে তোমার সুগারটা ইনভার্সন হয়ে ডেক্সট্রোজ ফর্ম করে, ডেক্সট্রোজটা হচ্ছে গ্রানুল আকারে থাকে, যার জন্য ক্রিস্টাল ফর্ম হয়। আচ্ছা, তুমি শুধু এটা মনে রাখো যে
খুব বেশি অ্যাসিডিটি হচ্ছে থাকলে তোমার সুগার ইনভার্সন হয় বেশি এবং ক্রিস্টাল ফর্ম করে। আবার যদি খুব কম অ্যাসিডিটি হয় সেক্ষেত্রে সুগারের যে সুক্রোজটা থাকে সেটা ক্রিস্টাল ফর্ম করে। আর প্রলং দুই ক্ষেত্রে কি ক্রিস্টাল গঠন হয়? হ্যাঁ, দুই ক্ষেত্রেই এখানে আমি যেটা পেলাম সেখানে এটাই বর্ণনা করা আছে যে দুই ক্ষেত্রেই ক্রিস্টাল ফর্ম করে। এখন শুধুমাত্র দেখো এই অ্যাসিডিটি আমি বললাম না এটা একটার সাথে আরেকটা কিন্তু জড়িত, ঠিক আছে? আমি দেখা যাচ্ছে যে যদি আমার খুব কম অ্যাসিডিটি থাকে সেক্ষেত্রে আমার অ্যাসিডটা ওই পেকটিনটাকে হচ্ছে বের করে নিয়ে আসতে পারলো না, তখন কি শুধুমাত্র সুগারই থাকলো। তো সুগার আমি যখন জাল দিতে থাকবো তখন তো ওটা ক্রিস্টাল ফর্ম করবেই, তাই না? নরমালি কি আমরা যখন হচ্ছে সুগার মানে বয়েল করি হচ্ছে ওই যে পুডিং এর জন্য তৈরি করি তখন দেখা যাচ্ছে একটু জাল দেওয়ার পরে দেখা যায় ক্রিস্টাল ফর্ম করে। তো এইটা শুধুমাত্র অ্যাসিডিটির জন্য বললেও ভুল হবে। একটা ইয়ার জন্য অ্যাসিডিটির জন্য দেখা যাচ্ছে পেকটিন ঠিক মতো বের হতে পারতেছে না, যার জন্য হচ্ছে সুগারটা তোমার ইনভার্সন হয়ে যাচ্ছে এবং জেলো ফর্ম হচ্ছে না, ওই দিক দিয়ে হচ্ছে ক্রিস্টাল ফর্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর হচ্ছে প্রলং বয়েলিং, এটা জাস্ট নরমালি ইয়া করো যে যদি হচ্ছে আস্তে আস্তে বা খুব বেশি জোরে ইয়া করা হয় তাহলে হচ্ছে অনেকক্ষণ ধরে ইয়া হলো সেটাও তোমার ক্রিস্টাল ফর্ম করবে। আচ্ছা, এখন হচ্ছে ডিসকালারেশন। ডিসকালারেশন কয়েক ইসে হতে পারে, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে বয়েল করলে সেক্ষেত্রে ডিসকালারেশন হতে পারে, বা যদি আমি যে পাল্পটা নিচ্ছি বা জুসটা নিচ্ছি সেটা যদি তোমার আগে থেকেই হচ্ছে বায়োলজিক্যাল যদি কোনো কজ থাকে, যেমন হচ্ছে ওভার রাইপেনিং বা ব্রুজিং হয়ে যাচ্ছে, দাগ আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাল্পটাই ডিসকালার থাকে, তখন তোমার ফাইনাল প্রোডাক্টও ডিসকালার হয়ে যাবে। আর হচ্ছে ক্যারামেলাইজেশন যদি হয়, আমি যখন হচ্ছে অনেকক্ষণ বয়েল করতে থাকবো তখন অনেক সময় তোমার ক্যারামেলাইজেশন হতে পারে, সেক্ষেত্রেও তোমার ডিসকালারেশন হতে পারে, অথবা হচ্ছে কন্টামিনেশন যদি হয়। এছাড়াও হচ্ছে মোল্ড ডেভেলপমেন্ট অর ইস্ট গ্রোথ, এক্সেসিভ হিউমিডিটি অফ দ্য স্টোর, যদি আমি যে স্টোরে মানে রাখতেছি স্টোরেজ কন্ডিশনে সেখানে যদি হিউমিডিটি অনেক বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোল্ড বা ইস্টের গ্রোথ হতে পারে। কন্টামিনেশন প্রায়র টু সিলিং অফ ক্যানস অর জার্স, আমি যদি ওই কি বলে আমরা যে প্রথমে যে ইয়া করে নিলাম স্টেরিলাইজ করে নিলাম ওয়াটার দিয়ে, পানিটাকে হচ্ছে বয়েল করে মানে জারটাকে হচ্ছে স্টেরিলাইজ করে নিলাম, ওটা যদি না করি বা ওটা করার পরেও যদি কোনোভাবে আমরা যে গ্লাভস ইউজ না করি সেক্ষেত্রে তোমার হচ্ছে কন্টামিনেশন হতে পারে। তারপর হচ্ছে স্ল্যাক জ্যাম আর জেলি, যেটা আমরা ওই স্ল্যাকে ইয়া বললাম যে সিরাপি যদি থাকে তোমার কনসিস্টেন্সি ঠিক মতো যদি না থাকে বা টিএসএস ঠিক না থাকে সেই ক্ষেত্রেও মোল্ড বা ইস্ট গ্রো করতে পারে। অথবা হচ্ছে লো সলুবল সলিডস, আমাদের স্পেসিফিকেশনে বলা আছে যে 65 থেকে 68 বলা হয়, তো এটার যদি কম থাকে তখনও আমাদের মোল্ড বা ইস্ট গ্রো করতে পারে। এগুলো হচ্ছে জ্যাম জেলির ফেইলার। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর আমি মনে হয় 2-3 মিনিট তোমাদের একটুখানি ইয়া দেই, আমি হচ্ছে কেচাপটা